মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা যে পাঠটি অধ্যয়ন করব তা হলো জল নির্গম প্রণালী, ড্রেনেজ প্যাটার্ন। একটি নদী অববাহিকায় যত ধরনের নদী প্রবাহিত হয় সেগুলি সম্মিলিতভাবে অনেক উপর থেকে দেখলে অথবা কোনো ভূসংস্থানিক মানচিত্রে অর্থাৎ ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওই নদী ওই ম্যাপে যদি ওই নদীগুলিকে দেখা হয় বা ভালোভাবে লক্ষ্য করলে সবসময়ই দেখা যায় ওগুলির বিন্যাসের মাধ্যমে একটি বিশেষ ধরনের নকশা বা জ্যামিতিক আকৃতি ফুটে ওঠে। একেই বলে জল নির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন বা নদী নকশা। উদাহরণ হিসেবে বলা যায় যে নদী নকশার সঙ্গে গাছের আকৃতির মিল দেখা যায় বলে, গাছ যেরকম আমরা দেখতে পাই স্বাভাবিকত আমাদের আশেপাশে যে সমস্ত গাছগাছালি আমরা দেখতে পাই, ওই গাছগাছালির সঙ্গে এই নদীগুলির অত্যন্ত মিল থাকায় একে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বা নদী নকশাও বলে থাকে। দ্বিতীয়ত, উপনদীগুলি পরস্পর সমান্তরালভাবে প্রবাহিত হওয়ার বা যদি তাদের পাশাপাশি সমান্তরালে প্রবাহিত হয় তাহলে তাকে সমান্তরাল জল নির্গম প্রণালী বা নদী নকশা বলে আমরা জানব। জল নির্গম প্রণালীর বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক অফ ড্রেনেজ প্যাটার্ন। তো এই নদী নকশা সম্পর্কে আমরা এই বৈশিষ্ট্যগুলি বিশেষ কয়েকটি ভাগে ভাগ করে আমরা সেগুলোকে পয়েন্ট আকারে আলোচনা করব। তা প্রথম পয়েন্টটা দিচ্ছি যে জ্যামিতিক নকশা। এই পয়েন্টে আলোচনা করছি জল নির্গম জালিকা বা ড্রেনেজ নেটওয়ার্ক জ্যামিতিক রূপ বা নকশায় হলো জল নির্গম প্রণালী। অর্থাৎ জল নির্গম প্রণালীর যে প্রবাহিত হয়ে আছে সেটাকে আমরা জ্যামিতিক আকারে বা জ্যামিতির মাধ্যমে একটা রূপ প্রদান বা রূপ হিসাবে লক্ষ্য করি বা দেখি। তা এই নকশাটাই হলো জ্যামিতিক নকশা। দ্বিতীয় পয়েন্টটি হলো শিলা গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মৃত্তিকার উপরে বা আমাদের পৃথিবীর উপরিভাগ যে সমস্ত শিলা দ্বারা গঠিত, সেই শিলাগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু এই জল নির্গম প্রণালীগুলো গড়ে ওঠে বা তৈরি হয়। তৃতীয় পয়েন্টটি হচ্ছে নদীগুলির সম্মিলিত রূপ। অর্থাৎ এই যে নদীগুলি প্রবাহিত হচ্ছে সেই নদীগুলো কিন্তু তার অববাহিকা উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। তাই অববাহিকার মধ্যে সৃষ্ট বা গড়ে ওঠা ছোট নদী বা বড় নদী বা উপনদীগুলো সম্মিলিতভাবে বা সব একযোগে সেগুলো একটি প্রণালী গড়ে তোলে। চতুর্থ পয়েন্টটা হচ্ছে কি যুক্ত অথবা বিচ্ছিন্ন নদীখাত। আবহবিকা যখন গড়ে ওঠে, অর্থাৎ নদী যেগুলো দিয়ে বয়ে যায় তার আশেপাশে অঞ্চলটা হচ্ছে আবহবিকা অঞ্চল। সেই অঞ্চল দিয়ে যখন জল নির্গম প্রণালীর মাধ্যমে বা মধ্যে দিয়ে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়, নদী, শাখা নদী,
উপনদী, প্রশাখা নদী, এই সমস্ত নদীগুলো কিন্তু ওই সংজ্ঞা বা উপত্যকার মধ্যে দিয়ে চলতে দেখা যায় বা প্রবাহিত দেখা যায়। তা সেইগুলো যুক্ত হয়ে কি হয়, এক যুক্ত হয়ে অথবা বিচ্ছিন্ন হয়ে এই জলনির্গম প্রণালী হতে পারে, আবার একত্র হয়েও হতে পারে। পঞ্চম পয়েন্টটি হচ্ছে জ্যামিতিক নকশা নদীর দৈর্ঘ্য ও কৌণিক সম্পর্কের উপর নির্ভরশীল। অর্থাৎ কী হচ্ছে, এটা যখন জলনির্গম প্রণালীটা সৃষ্টি হচ্ছে তার মধ্যে যে জ্যামিতিক নকশার সৃষ্টি করছে বা তৈরি হয়, তখন সাধারণত নদীগুলির দৈর্ঘ্য বরাবর, মানে যে দৈর্ঘ্য বরাবর কি হয়, যে উপনদী বা শাখা নদীগুলো থাকে সেগুলো কৌণিক, অর্থাৎ সেখানকার বা অববাহিকার মৃত্তিকার ওপর নির্ভর করে সেই শাখা নদী বা উপনদীগুলো গড়ে ওঠে। সেই জন্য সেইগুলো কিন্তু কৌণিকভাবে এটি নির্ভরশীল হচ্ছে। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে কি, আদি নকশার পরিবর্তন। তাহলে প্রাথমিকভাবে যে জলনির্গম প্রণালীটি তৈরি হয়েছিল তখন তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে জল নির্গমটি গড়ে উঠলেও বা গড়ে থাকলেও বা তৈরি হলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু আর সেরকমভাবে চলতে থাকে না। প্রথমে একরকম জলনির্গম প্রণালী হয়েছিল বা একদিক দিয়ে নদী বয়ে গেছিল বা এক মৃত্তিকার ওপর দিয়ে বা এক অববাহিকা অঞ্চল দিয়ে এটা বয়ে গেছিল। পরবর্তীতে কিন্তু ওই দিক দিয়ে নদী প্রবাহিত নাও হতে পারে, সেটি অন্য দিক দিয়ে প্রবাহিত হয়ে যেতে পারে। সেই জন্য কি বলছে, সে আদি নকশাগুলো নাও থাকতে পারে। আগে হয়তো কিছু কাল, অর্থাৎ 10-15 বছর বয়স যখন নদী নকশাটা একরকম ছিল, এখন হয়তো সেই নকশা আলাদা রকম রূপ নিতে পারে। সপ্তম পয়েন্টটি হচ্ছে কি, অভ্যন্তরীণ গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন। অর্থাৎ এটা কীরকম হচ্ছে, যে সমস্ত অঞ্চলের মাটির ভিতরকার বা অভ্যন্তরের শিলাগুলি কেমন অবস্থায় আছে বা কীরকম অবস্থায় আছে আর কীরকমভাবে নদী জলনির্গম প্রণালীটি তৈরি হয়েছে, সেই হিসাবে কিছু কিছু ক্ষেত্রে নদী গড়ে উঠলেও অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওগুলো না লক্ষ্য করেও কিন্তু নদী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। অষ্টম পয়েন্ট হচ্ছে কি, সুবিন্যস্ত জলনির্গম প্রণালী। যে সমস্ত অববাহিকার মধ্যে দিয়ে নদীগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে বা উপনদী, শাখা নদী, প্রশাখা নদীগুলো আছে, সেগুলো কিন্তু একই অঞ্চল দিয়ে বা একই দিক দিয়ে কিন্তু প্রবাহিত হয় না। সেগুলো কিন্তু বিভিন্ন ভূভাগ বা অববাহিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আর সেই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু তাদের নকশা গড়ে ওঠে বা গড়ে উঠতে থাকে। সেক্ষেত্রে একই অববাহিকার মধ্যেও নদীগুলি পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিভিন্ন ধরনের নদী উপত্যকা বা জলনির্গম প্রণালী গড়ে উঠতে থাকে। আর একেই কি বলবো, সুবিন্যস্ত জলনির্গম প্রণালী বা ড্রেনেজ অ্যারেঞ্জমেন্ট বলা হয়। এরপর যে পয়েন্টে আসছি সেটা হচ্ছে যে জলনির্গম প্রণালী বা নদী নকশা গড়ে ওঠার কারণ। যে সমস্ত অববাহিকার মধ্যে দিয়ে এই জলনির্গম প্রণালী বা নদী নকশা গড়ে ওঠে সেখানকার মৃত্তিকা বা ভূভাগকে নির্ভর করে কিন্তু নদী নকশাটি গড়ে ওঠে। তাই সেই হিসাব অনুযায়ী আমরা এই কারণটাকে আমরা দুভাগে ভাগ করব। প্রথম কারণটি হচ্ছে কি,
ভূমি নিম্নস্থ বা ভূনিম্নস্থিত গঠন। দ্বিতীয় পয়েন্টে করছে কি, দ্বিতীয় পয়েন্টে হচ্ছে ভূমির প্রারম্ভিক ঢাল। তাহলে প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টে কি বললাম, ভূমি নিম্নস্থ বা ভূনিম্নস্থ গঠন, আন্ডারলাইং স্ট্রাকচার অফ আর্থ। ভূনিম্নস্থ গঠন বলতে গেলে অর্থাৎ মাটির নিচের গঠন বলতে বোঝাচ্ছে যে নদীটি যে অববাহিকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলের শিলাস্তরের স্তরাইন থাকটা কী রকম আছে, সেখানকার শিলাগুলি কতটা ক্ষয় প্রতিরোধ করতে পারে, সেই শিলার মধ্যে দারণ, ফাটল, চিড় বা চ্যুতি কেমন আছে বা কী রকম হতে পারে, শিলাস্তরের নতি ঢালগুলি কিভাবে অবস্থান করছে, শিলাস্তরে নিচে বা শিলাস্তরের মধ্যে জলপ্রবেশ্যতা কেমন বা অপ্রবেশ্যতা কেমন, এটার উপর নির্ভর করে। এই সমস্ত উপাদানকে লক্ষ্য করে বা এই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে এই জলনির্গম প্রণালীগুলি কিন্তু গড়ে ওঠে। তাই সেই হিসাব অনুযায়ী আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। তা প্রথম যে পয়েন্টটা দিচ্ছি সেটা হচ্ছে শিলাস্তরের সজ্জা, অর্থাৎ মাটির নিচে যে সমস্ত শিলাগুলি সমান্তরালে, অনুভূমিকে, উলম্বভাবে, একনতভাবে বা ভাঁজ ইত্যাদি বিভিন্ন অবস্থানের উপর নির্ভর করে নদীগুলির গতিপথ বহুলাংশেই নির্ভর করে। যেমন যে সমস্ত জায়গায় একক নত হয়ে ভূমিভাগগুলো একদিকে কাত হয়ে অবস্থান করেছে, সে সমস্ত শিলাস্তরে জাফরিরূপী জলনির্গম প্রণালী বা গম্বুজ গঠনের শিলাস্তরের কেন্দ্রভূমিখী জলনির্গম প্রণালী সৃষ্টি হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, শিলাস্তরের ক্ষয় প্রতিরোধ ক্ষমতার তারতম্য। নদী যে অববাহিকার মধ্যে দিয়ে চলে সে সমস্ত অঞ্চলের শিলা একই হতে পারে না, কোনো জায়গায় বেশি কঠিন, কোনো জায়গায় ক্ষয় প্রতিরোধ করতে পারে, কোনো জায়গায় ক্ষয় প্রতিরোধ করতে পারে না। অর্থাৎ কোনো জায়গায় কোমল, কোনো জায়গায় কঠিন শিলা অবস্থান করে। তা নদী সবসময় কোমল শিলায় বেশি ক্ষয় এবং কঠিন শিলায় কম ক্ষয় করে। আর এই ক্ষমতাযুক্ত শিলার মধ্যে দিয়ে কিন্তু এই নির্দিষ্ট ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে শিলাস্তরের দারণ, ফাটল এবং চ্যুতির উপর অবস্থান। যে অঞ্চলের মধ্যে দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে বা যে নদীগুলি প্রবাহিত হচ্ছে সেই শিলাস্তরের মধ্যে, অর্থাৎ সেই নদীর গতিপথের উপরে বা মধ্যে সেখানকার শিলা নদীর গতিপথকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তা কোনো কোনো অংশে শিলাটির ফাটল কতটা আছে, তার চ্যুতি কতটা আছে, তার দারণ কতটা আছে, সেইগুলো যেমনভাবে অবস্থান করবে নদী সরাসরি সেই অংশের উপর সেই রকমভাবে কি করবে, প্রবাহিত হবে বা সেইভাবে সেগুলোকে ক্ষয় করে নদীটা প্রবাহিত হবে। এই জন্য স্বাভাবিক অবস্থায় বা স্বাভাবিক অবস্থার গতিচক্রে বা গতিপথে অনেক বাঁকের সৃষ্টি হয়, অর্থাৎ নদী বাঁকের
সৃষ্টি হয়। সেগুলো সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে সেই ফাটল, দারণ বা চ্যুতি। এই দারণ বা ফাটল বা চ্যুতির মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্যই নদীগুলো কিন্তু এঁকে বেঁকে চলতে থাকে। আর এর ফলে বিশেষ ধরনের নদী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। চতুর্থ পয়েন্ট হচ্ছে শিলাস্তরের নতি ও আয়ন। নদী যখন সৃষ্টি হয় তার অনেক অংশেই আমরা দেখতে পাব সেই নদীটি নিয়ন্ত্রিত হয় সেই অঞ্চলের ভূমিভাগের নতি বা আয়নের উপর নির্ভর করে। এই জন্য কোনো কোনো অববাহিকায় বা যে সমস্ত অববাহিকায় নদী বেশি বা আয়নটা বেশি, সেই সমস্ত অঞ্চল দিয়ে নদী যখন প্রবাহিত হয়ে যাবে, তার ফলে যে বিশেষ ধরনের নদী জলনির্গম প্রণালী সৃষ্টি হবে, সেগুলো কিন্তু সেই আয়নের উপর বা নদী ঢালের উপর নির্ভর করেই গড়ে উঠবে। পঞ্চমটি হচ্ছে শিলাস্তরের প্রবেশ্যতা ও সচিত্রতা। নদী নকশা সৃষ্টিতে মাটির নিচে বা মাটির উপরের অংশে শিলাস্তরের প্রবেশ্যতা আর সচিত্রতা নদী চলার পথের গভীরভাবে সম্পর্কযুক্ত। যখন নদীটি তার উপর দিয়ে প্রবাহিত হয়ে যাবে বা ভূপৃষ্ঠ প্রবাহর পরিমাণ যদি বাড়া কমা করে, অর্থাৎ পরোক্ষভাবে নদী সৃষ্টির নিয়ন্ত্রণের মাধ্যমে এর প্রভাব যখন আমরা লক্ষ্য করব বা দেখতে পাব, সচিত্রতা যত বাড়বে এবং প্রবেশ্যতা যত কমবে, অববাহিকার নদী সংখ্যা তত বাড়বে। ফলে নদীর সংখ্যার প্রকৃতি ও প্রভাবিত বেশি হবে। দ্বিতীয় পয়েন্টে আমরা যাব এখন। দ্বিতীয়টা হচ্ছে কি, ভূমির প্রারম্ভিক ঢাল। যখন ভূমিকম্প হবে, কোনো কোনো জায়গায় পৃথিবীর উপরের অংশ নিচের দিকে নেমে যায়, আবার কোনো কোনো অংশ উপরের দিকে উঠে আসে। আর এই ঢাল অনুসারেই কিন্তু নদী প্রবাহিত হয়। আর এই ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হবে তাকেই কিন্তু অনুগামী নদী বলছে। পরবর্তী সময়ে এই ক্ষয়চক্রের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে ওই ভূমিভাগের উপরে যখন নদী নকশার সৃষ্টি হবে, তার উপরে বা তার পরে সেই অনুগামী নদী ও কিছুটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং কথা বলা যাবে যে ভূমির ঢালের অংশটা নদী নকশা তৈরিতে যথেষ্ট ভূমিকা অর্জন করে। তবে আরও বলা যায় যে ভূমি নিম্নস্থ শিলাস্তরের গঠনের উপর করে বা ভিত্তি করে নদী নকশা গড়ে ওঠে বলে ভূসংস্থানিক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ শিলাস্তরের গঠন সম্পর্কে কোনো কিছু নির্দেশ না থাকলেও নদী নকশা দেখে সেখানকার নিম্নস্থ শিলাস্তরে গঠন সম্পর্ক বোঝা যায়। অর্থাৎ সেই অঞ্চলে কেমন শিলা আছে সেই নদীগুলো দেখলেই কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যাবে। অর্থাৎ সেখানকার ট্রপোসিটটা যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে সেই নদী দেখে সেখানকার মৃত্তিকা বা উপরিভাগ কীরকম শিলাতে নির্মিত বা গড়ে উঠেছে সেটা বোঝা যায়। তবে অববাহিকা শুধু নদী ব্যবস্থা বোঝার জন্যই নদী নকশা বা জলনির্গম প্রণালীর প্রয়োজন তা নয়, এর সাহায্যে সেখানকার ভূমি নিম্নস্থ গঠনও
বোঝা যায় বা জানতে পারি। যাই ভাই, আমরা এই দুটি হিসাবই আমরা এখানে পাঠদান করলাম। পরবর্তী অংশ জানার জন্য আবার পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা থাকব।